শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, ভালো থাকো সেই দোয়াই রইল। শোনো, ভারত আর বাংলাদেশের মধ্যে একসময় যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছো? ভারত এবং বাংলাদেশের মধ্যে একসময় যুদ্ধ হচ্ছে। তো দুই পক্ষ খুবই উত্তেজিত এবং খুবই আক্রমণাত্মকভাবে যুদ্ধ চলছে, কিন্তু এদের যুদ্ধ থামার কোনো নাম নাই। অবশেষে একটা দেশ আসলো, ভারতকে বললো যে তোমরা যে যুদ্ধ করছো এই যুদ্ধটা কিন্তু ঠিক না। আবার বাংলাদেশকেও বললো যে তোমরা যে যুদ্ধটা করছো এই যুদ্ধ কিন্তু উচিত হচ্ছে না। এখন তারা দুই পক্ষকে কি করলো, একটা চুক্তির মধ্যে নিয়ে আসলো। সেই দেশটার নাম হলো পাকিস্তান। তারা বাংলাদেশকে এবং ভারতকে বোঝাইলো যে তোমরা যে যুদ্ধটা করছো এই যুদ্ধটা ঠিক না। এটা বোঝানোর পরে দুই দেশ একটা চুক্তিতে উপনীত হলো। আর এই চুক্তিতে উপনীত হওয়াকে কি বলে? সন্ধি বলে, বা একটা বন্ধুত্বে পৌঁছানো বলে। নিশ্চয় আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হলো সন্ধি নিয়ে। দ্যাটস রাইট, সন্ধি। সন্ধি অর্থ মিলন। সন্ধি অর্থ কি? মিলন। এই যে পাকিস্তান এসে বাংলাদেশ আর ইন্ডিয়াকে মিলিয়ে দিয়ে গেল, এটারে বলে সন্ধি। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে পড়বো হলো সন্ধি। তাহলে আজকে টপিক কি? সন্ধি। এখন আমি তোমাদেরকে বললাম সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি কেন প্রয়োজন? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি। আমরা যখন দ্রুত কথা বলার সময় কিছু কিছু বর্ণ আমরা একসাথে উচ্চারণ করে ফেলি। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে বলি যে আমি বিদ্যালয়ে যাব, ধীরে ধীরে উচ্চারণ করছি না? ওকে, ধীরে ধীরে উচ্চারণ করার কারণে কি হয়েছে? প্রতিটা ধ্বনি আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়েছে। যদি আমি এটা এভাবে না বলে আমরা কথা বলার সময় কিভাবে বলি? আমরা বিদ্যালয়ে যাব, তাহলে কি বিদ্যা আলয়, এই দুইটা ধ্বনি একসাথে মিলে কি হয়েছে? বিদ্যালয়। এই যে দুটো ধ্বনির মিলন, এই যে দুইটা ধ্বনির একসাথে হওয়া, এটারে কি বলে? সন্ধি বলে। সন্ধি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কথা বলি তখন আমরা ভেঙে ভেঙে কথা বলি না, আমরা একসাথে দ্রুত কথা বলার চেষ্টা করি। এই জন্য সন্ধি খুব সহযোগিতা করে। যদি সন্ধি না থাকতো তখন আমাদের কিভাবে কথা বলতে হতো? আমাদের বলতে হতো আমরা বিদ্যালয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এই যে দুইটা ধ্বনির একসাথে মিলন হলো, এটাই কি? সন্ধি। তাহলে আমরা যদি সন্ধির সংজ্ঞা বলতে চাই তাহলে বলবো যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। আমি তোমাদের বিদ্যালয় শব্দটি লিখলাম, তাই না? বিদ্যা যুক্ত আলয় সমান সমান কি হয়েছে? কি হবে বলো তো? বিদ্যালয়, পলিসি বিদ্যালয়। দেখো, এই যে এখানে একটা আকার আছে, অর্থাৎ কি আছে? এখানে একটা আ বর্ণ আছে, আর এই পাশে আরেকটা কি বর্ণ আছে? আ বর্ণ আছে। এই দুইটা আ বর্ণ মিলে কি হয়েছে? একটা আ বর্ণ হয়েছে। অর্থাৎ এই যে বিদ্যা একটা ধ্বনি, আলয় একটা ধ্বনি, এই দুইটা ধ্বনি মিলে কি হয়েছে? বিদ্যালয়। তাহলে আমার সংজ্ঞার সাথে মিল আছে কিনা? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। এভাবে যদি আমরা আরো কয়েকটা উদাহরণ বলি, যেমন আমরা যদি বলি নদী যুক্ত এর, দেখো নদী যুক্ত এর সমান সমান কি হয়েছে? নদী। দেখো এখানে কি আছে? একটা দীর্ঘই আছে, তাই না? এখানে কি আছে? আছে। এই দুইটা মিলে কি হয়েছে? দীর্ঘকার হয়েছে। আচ্ছা দেখো, এখন এই যে সন্ধি শব্দের অর্থ আমি তোমাদেরকে বললাম মিলন। এই মিলন কোন জায়গায় হবে? দুইটা ধ্বনির প্রথম ধ্বনির শেষ বর্ণ আর দ্বিতীয় ধ্বনির প্রথম বর্ণ, প্রথম ধ্বনির শেষ বর্ণ আর দ্বিতীয় ধ্বনির প্রথম বর্ণ, এই দুইটা মিলে কি হবে?
একটা ধ্বনি সৃষ্টি হবে, আর এটা হলো সন্ধি। আচ্ছা, সন্ধির ধ্বনিতে 4 প্রকার মিলন হয়। সন্ধিতে ধ্বনির 4 প্রকার মিলন হয়। এক নম্বর হলো উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। এইটা আর এটা মিলে একটা ধ্বনি সৃষ্টি হয়েছে। বিদ্যা আর আলয় মিলে একটা ধ্বনি সৃষ্টি হয়েছে। আমি তোমাদের কি বললাম যে ধ্বনি সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। একটা হলো উভয় ধ্বনি মিলে একটা ধ্বনি সৃষ্টি হয়। এরপরে দেখো আরেকটা 2 নাম্বার নিয়ম হলো একটি ধ্বনি লোপ পায়। দেখো এই যে বিদ্যা আর আলয়, এখানে 2টা আ আছে না, একটা লোপ পেয়ে কি হয়েছে, একটা আ হয়েছে। তারপরে একটা ধ্বনি বদলে যায়, একটা ধ্বনি বদলে যায়। দেখো এটা দেখো, এই যে তোমাদের এই যে নব যুক্ত অন্য, এখানে 2টা ওয়া আছে, কিন্তু এখানে কি হয়েছে, একটা আ হয়ে গেছে। এই যে একটা ধ্বনি বদলে গেল। আর 4 নাম্বারটা হবে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। নব আর অন্য, এখানে 2টা ধ্বনি হয়েছে কি, নবান্ন। অর্থাৎ সন্ধিতে 4 ধরনের মিলন হয়। একটা হলো উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়, 2 নম্বর হলো একটি ধ্বনি লোপ পায়, একটি নতুন ধ্বনি সৃষ্টি হয়, আর একটা নতুন ধ্বনি বদলে যায়। আচ্ছা, আমরা এখন জানবো যে বাংলা সন্ধি। বাংলা সন্ধি আমরা প্রথমত জানবো সন্ধি 2 প্রকার। আমরা প্রথমত জানবো সন্ধি কয় প্রকার, 2 প্রকার। একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। বাংলাতে সন্ধি 2 প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি যে ধ্বনি, আচ্ছা এটা একদম সহজ, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলে, স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলে, স্বরসন্ধি বলে। আবার স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলে, ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা জানলাম সন্ধি কয় প্রকার, 2 প্রকার। একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। কি কি জানলাম, একটা স্বরসন্ধি জানলাম আর একটা হলো ব্যঞ্জন সন্ধি জানলাম। স্বরসন্ধি কাকে বলে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আবার ব্যঞ্জন সন্ধি কাকে বলে, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কিন্তু দেখো আর একটা সন্ধি আছে, সেটা হলো তৎসম শব্দের সন্ধি। তোমরা এটা জেনে রাখো যে তৎসম শব্দের সন্ধি আবার কয় প্রকার, 3 প্রকার। তৎসম শব্দের সন্ধি আবার কয় প্রকার, 3 প্রকার। কি কি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। মনে থাকবে। আচ্ছা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো স্বরসন্ধি। তোমরা বইতে অনেকগুলো নিয়ম দেখবে, কিন্তু আমরা এতগুলো নিয়ম পড়বো না। আমরা খুব অল্প সময়ে সন্ধি শেখার চেষ্টা করব। ঠিক আছে, মনোযোগ দাও, দিছো? আচ্ছা, আমরা বললাম যে স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হবে স্বরসন্ধি। দেখো তোমরা বইয়ে অনেকগুলো নিয়ম দেখে থাকলেও আমরা প্রথমত 3টা নিয়ম আজকে শিখবো। আজকে কয়টা নিয়ম শিখবো, 3টা। প্রথম নিয়মটা একটু খেয়াল করো, একদম সোজা, একটু মনোযোগ দিয়ে দেখলেই চিনতে পারবে। প্রথম নিয়মটা হলো অকার বা আকারের পরে অকার বা আকার আসলে সময় মিলে কি হয়, আকার হয়। অর্থাৎ অ প্রথমে যদি অ থাকে অথবা আ থাকে, এই 2টা অ বা আ পরে যদি আবার অ বা আ আসে তখন সবাই মিলে কি হবে, আ হবে। মনে করো এখানে একটা অ আছে, অ আর এখানেও কি আছে, অ আছে, সবাই মিলে কি হয়েছে, আ হয়েছে। দেখো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথম নিয়মটা একদম সোজা। আবার দেখো অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার আসলে উভয় মিলে কি হয়, আ হবে। এক কথায় অ বা আ এর পরে অ বা আ আসলেই কি হবে, আ হবে। দেখো এখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, এই 2টা মিলে কি হয়েছে, আমি দেখো একটা বড় শব্দ দেখালাম, নব যুক্ত অন্ন সমান সমান কি হয়েছে, নবান্ন। এটা দেখো এখানে একটা বর সাথে কি আছে, অ আছে, আর এখানে একটা অ আছে, তাই না? এই 2টা অ মিলে কি হয়েছে, আ হয়েছে। দেখো নবান্ন, বয়াকারে বা, ঠিক আছে, সমান সমান কি হয়েছে, আ। আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম একদম সোজা নিয়ম। তোমরা নিঃসংকোচে একবারে না ভেবে বলে দিবা যে অ এবং না এর পরে যদি আবার অ অথবা আ আসে তাহলে কি হবে, উভয় মিলে আ হবে। মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো
আরেকটা উদাহরণ দেখো, হিমালয়। হিমালয় এখানে একটা কি আছে, অ আছে। আবার দেখো আলয় কি আছে, আ আছে। সমান সমান কি হয়েছে, এই যে একটা আ কাটছে। তাহলে আমি তোমাদের এই যে এতগুলো নিয়ম বোঝানোর দরকার আছে না, একটা নিয়ম বুঝলেই হবে, সেটা হলো অ বা আ এর পরে যদি আবার অ বা আ আসে সবাই সব দুইটা মিলে কি হবে, আ হবে, মনে থাকবে। এরপর দেখো আরেকটা দেখো, মহাযুক্ত অর্ঘ। এখানে একটা কি আছে, আ আছে, আর এখানে একটা অ আছে, সমান সমান কি হয়েছে, আ হয়েছে। আবার দেখো এখানে একটা আ আছে, মহা, আ মহা, আকার আছে না, একটা আ আছে, আবার এখানে একটা আকার আছে, এই সবাই মিলে কি হয়েছে আবার আকার। আমার এতগুলো নিয়ম মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা শুধু জানবো যে অকার বা আকারের পরে যদি আবার অ কিংবা আ আসে সবাই মিলে কি হবে, আকার হবে, মনে থাকবে তো। তাহলে এইভাবে তোমরা 1 নম্বর নিয়মটা শেষ করবে। এরপর দেখো, তাহলে আমরা 1 নম্বর নিয়ম শেষ করছি। এরপরে 2 নম্বর নিয়ম দেখো। 2 নম্বর নিয়মটা তো আরো সহজ। কি কি, একদম প্রথম নিয়মের মতো, একদম কি প্রথম নিয়মের মতো, কি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে আবার যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার আসে সবাই মিলে কি হবে, দীর্ঘইকার হবে, মনে থাকবে তো। কি বললাম, হ্রস্বইকার বা দীর্ঘইকার পরে যদি আবার হ্রস্বইকার অথবা দীর্ঘইকার আসে সবাই দুইটা মিলে কি হবে, দীর্ঘইকার হবে। দেখো একদম সহজ। এখানে প্রথমে একটা উদাহরণ আছে, অতি যুক্ত ইট। এখানে কি আছে, একটা হ্রস্বইকার, আবার এখানে একটা কি আছে, হ্রস্বইকার, সব মিলে কি হয়েছে, দীর্ঘইকার। দেখছো আমি তোমাদের কি বললাম, আকার হ্রস্বইকার বা দীর্ঘইকারের পরে যদি আবার হ্রস্বইকার বা দীর্ঘইকার আসে সব মিলে কি হবে, দীর্ঘইকার হবে। যেমন দেখো এখানে পরীক্ষা, পরিযুক্ত দীক্ষা, পরিদীখানে একটা হ্রস্বইকার আছে আর এখানে একটা দীর্ঘইকার আছে, হ্রস্বই দীর্ঘই মিলে কি হয়েছে, দীর্ঘই হয়েছে। এরপরে দেখো শচীযুক্ত ইন্দ্র, শচীন্দ্র, এখানে একটা হ্রস্বইকার আছে, এখানে একটা হ্রস্বইকার আছে, দুই হ্রস্বইকার মিলে কি হয়েছে, একটা দীর্ঘইকার হয়েছে। আবার দেখো এখানে শ্রীযুক্ত ইশ, এখানে একটা দীর্ঘইকার আছে, এখানে একটা দীর্ঘইকার আছে, দুইটা দীর্ঘইকার মিলে কি হয়েছে, একটা দীর্ঘইকার। তাহলে আমরা জানতে পারলাম যে হ্রস্বইকার বা দীর্ঘইকারের পরে আবার যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার আসে দুইটা মিলে কি হবে, একটা দীর্ঘইকার হবে। এরপর আমরা 3 নম্বর নিয়মটা শিখব। 3 নম্বর নিয়মটা তো একদম পানির মতো, শুধু একটু মুখস্থ করা বা জেনে রাখার চেষ্টা করো। দেখো প্রথম নিয়মটার মতো এটাই, এই দুইটা। এখন দেখো ওয়াকার বা আকারের পরে হ্রস্বইকার বা দীর্ঘইকার আসলে কি হবে, একটা একার হবে। ওয়াকার বা আকারের পরে হ্রস্বই বা দীর্ঘইকার আসলে একটা একার হবে, মনে থাকবে। ওয়াকার বা আকারের পরে হ্রস্বইকার বা দীর্ঘইকার আসলেই কি হবে, একার হবে। দেখো এখানে শুভযুক্ত ইচ্ছা, এখানে শুভ, এখানে একটা কি আছে, অ আছে, তাই না, আর এখানে একটা কি আছে, হ্রস্বই আছে। তাহলে কি হয়েছে, ওয়াকার বা আকারের পরে যদি হ্রস্বই মানে হ্রস্বই বা দীর্ঘই আসে সবাই মিলে কি হয়, একার হয়। দেখো তো এখানে শুভেচ্ছা হয়েছে কিনা, একার হয়েছে কিনা, শুভেচ্ছা। এখানে দেখো যথাযুক্ত ইচ্ছা, এখানে একটা কি আছে, আ আছে, আবার এখানে একটা কি আছে, হ্রস্বই আছে। এই আকার আর হ্রস্বইকার মিলে কি হবে, একার হবে, ঠিক আছে। যথাযুক্ত ইচ্ছা, যথেচ্ছা। এরপরে দেখো মহাশয়, এখানে একটা কি আছে, আকার আছে, এখানে কি আছে, দীর্ঘই আছে, এই সব মিলে কি হবে, একার হবে। ওকে, তাহলে আমরা 3টা নিয়ম শিখলাম যে অকার বা আকারের পরে হ্রস্বইকার বা দীর্ঘইকার আসলে এরপরে কি হবে, এ হবে। অকার বা আকারের পরে হ্রস্বই বা দীর্ঘই আসলে এরপরে কি হবে, একার হবে। যেমন শুভযুক্ত ইচ্ছা, শুভেচ্ছা, অপযুক্ত ইচ্ছা, অপেক্ষা, যথাযুক্ত ইচ্ছা, যথেচ্ছা, মহাযুক্ত ইশ, মহেশ, এরকম। এরপর আরো অনেকগুলো নিয়ম আছে স্বরসন্ধির, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আজকের এ পর্যন্তই। আমরা আজকে শিখলাম 3টা স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির 3টা নিয়ম। তারপরে আমরা প্রথম থেকে কি জানছি, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার,
সন্ধির কয়টি ভাগে ভাগ করা হয়, সন্ধির কোথায় কোথায় পরিবর্তন হয় এবং স্বরসন্ধির 3টা নিয়ম। এগুলো তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা যে একদম সন্ধি সব থেকে সহজ মনে হবে। ওকে, আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।